সুপ্রিয় দর্শক শ্রোতা, পক্ষকাল পেরিয়ে আবারও বাংলা টেলিভিশনের অনুষ্ঠানমালা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমি নাজমা কাজী। আমি রবিতা আহমেদ। আশা করি আপনারা সবাই ভালো ছিলেন। আমরা চেষ্টা করেছি অনুষ্ঠানটিকে বিচিত্রভাবে সাজানোর জন্য। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে মূল অনুষ্ঠানে যাই। সারাদিনের অক্লান্ত পরিশ্রমে সঙ্গীত আমাদের মনকে কানায় কানায় ভরিয়ে তোলে। তার উপর সেই সঙ্গীত যদি হয় কোনো সুমিষ্ট কণ্ঠস্বরে। এমনই একটি সুমিষ্ট কণ্ঠস্বরের অধিকারী দম্পতি আজ আমাদের স্টুডিওতে এসেছেন। এনারা হলেন টুটুল এবং তার স্ত্রী রুমা। টুটুল এবং রুমা, আজকের আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাদের এত ব্যস্ততার মাঝেও আপনাদের জানাচ্ছি অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। লেডিস ফার্স্ট। তাই আমার প্রথম প্রশ্নটা শুরু হবে লেডিকে নিয়ে। রুমা, আপনার সঙ্গীত জীবন শুরু হয় কবে থেকে? আসলে আমি অনেক ছোটবেলা থেকে গান করি। আমার বয়সটা ঠিক মনে নেই, মনে হয় 5 বছর থেকে। তখন থেকে আমি গান করে আসছি। কথা শুরু হওয়ার সাথে সাথে সঙ্গীতের শুরু। আপনার এই প্রবাসের এত ব্যস্ততার মাঝে কর্মজীবন, ঘর সংসার, স্বামী, বাচ্চা সব কিছু সামলিয়ে আপনি সঙ্গীতের চর্চা করেন কিভাবে? নিশ্চয়ই খুব কষ্ট হয়। খুবই কষ্ট হয়, খুবই কঠিন। আমরা 8টা-5টা কাজ করি। কাজ করে এসে চর্চা করাটা ভীষণ কঠিন, তবু চর্চা করি, কেন করা উচিত আমার বাচ্চাদের জন্য। আমার হাজব্যান্ড, সেও খুব গান পছন্দ করে, তো করে যাচ্ছি আর কি, কষ্ট করে হলেও। টরন্টোর একজন শিল্পী হিসেবে, একজন সঙ্গীত বোদ্ধা হিসেবে আমাদের বাংলা টেলিভিশনের এই অনুষ্ঠানের জন্য আমাদের কাছে আপনার কি প্রত্যাশা? বাংলা টিভি তো আসলে তো মূল কথা হলো বাংলাকে ধরে, বাংলাদেশকে ধরে, বাংলাদেশের আনাচে কানাচের যেখানে জিনিসপত্রগুলি হারিয়ে যাচ্ছে ওগুলিকে যদি তুলে ধরতে পারে। যারা আজকালকার ছেলে মেয়েরা, বাচ্চারা আছে, তারা জানে না বাংলাদেশ কি। হয়তো বছরে একবার, 2 বছরে একবার, 3 বছরে একবার বাংলাদেশে যায়। বাংলা টিভি যদি তাদেরকে বলে যে এটা আমার বাংলাদেশ, আমি মনে হয় এর থেকে বড় অবদান আর কিছু হতে পারে না বাংলা টিভি। অবশ্যই। আপনাদের অশেষ ধন্যবাদ। এত কর্মব্যস্ততার মাঝেও আপনারা সময় করে আমাদের স্টুডিওতে এসেছেন, আমাদের জন্য সঙ্গীত পরিবেশনা করেছেন। আপনাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। দর্শক মণ্ডলী, চলুন এই দম্পতির যুগল কণ্ঠে একটি গান শুনি। জেনে যাবে, কেউ জেনে যাবে, চুপি চুপি বলো কেউ জেনে যাবে, জেনে যাবে, কেউ জেনে যাবে। ভয় করি না যেন কোনো কিছু, যদি তুমি আমি রই একসাথে। চুপি চুপি বলো কেউ জেনে যাবে, জেনে যাবে, কেউ জেনে যাবে। চুপি চুপি বলো কেউ জেনে যাবে, জেনে যাবে, কেউ জেনে যাবে। যে যাই বলুক তুমি যে আমার প্রেম করেছি, ভয় কি গো তোমার? যে যাই বলুক তুমি যে আমার প্রেম করেছি, ভয় কি গো তোমার? কেউ দেখবে যে ক্ষতি কি তাতে, কেউ জানবে যে জানবে সে, না হয় ঘুম রবে না আখি পাতে, যদি তুমি আমি রই একসাথে। চুপি চুপি বলো কেউ জেনে যাবে, জেনে যাবে, কেউ জেনে যাবে। চুপি চুপি বলো কেউ জেনে যাবে, জেনে যাবে, কেউ জেনে যাবে।
কিছু বোঝো না, কথা মানো না, রাখো ছলো না। আবার হবে যে দেখা কাল রাতে, যদি তুমি আমি রই একসাথে। চুপি চুপি বলো কেউ জেনে যাবে, জেনে যাবে, কেউ জেনে যাবে। চুপি চুপি বলো কেউ জেনে যাবে, জেনে যাবে, কেউ জেনে যাবে। ভয় করি না যেন কোনো কিছু, যদি তুমি আমি রই একসাথে। চুপি চুপি বলো কেউ জেনে যাবে, জেনে যাবে, কেউ জেনে যাবে। চুপি চুপি বলো কেউ জেনে যাবে, জেনে যাবে, কেউ জেনে যাবে। সময়, সাপ্তাহিক সময়, কানাডায় সর্বাধিক প্রচারিত বাংলা সাপ্তাহিক। সময় নিরপেক্ষ নয়, সত্যের পক্ষে। রেজাউর রহমান, দক্ষতা ও অভিজ্ঞতায় সমৃদ্ধ আইনজীবী। আপনার যে কোনো আইনগত পরামর্শের জন্য ব্যারিস্টার রেজাউর রহমান। আলম্পিয়া স্কুল অফ মিউজিক টরন্টোতে পদ্ধতিগতভাবে সঙ্গীত শিক্ষার অন্যতম প্রতিষ্ঠান। প্রতিষ্ঠাতা অধ্যক্ষ AFM আলিমুজ্জামানের তত্ত্বাবধানে সঙ্গীতে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। আপনি কি বাড়ি, কন্ডোমিনিয়াম, টাউন হাউস ক্রয় বা বিক্রয়ের কথা ভাবছেন? সাজ্জাদকে ফোন করুন 416-879-7141। কবিতা পাঠের আসরে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের জন্য কবিতা আবৃত্তি করবেন সুমি রহমান। ওগো বাঁশিওয়ালা, বাজাও তোমার সুর, শুনি আমার নতুন নাম। এই বলে তোমাকে প্রথম চিঠি লিখেছি, মনে আছে তো? আমি তোমার বাংলাদেশের মেয়ে। সৃষ্টিকর্তা পুরো সময় দেননি আমাকে মানুষ করে গড়তে, রেখেছেন আধা আধি করে। অন্তরে বাহিরে মিল হয়নি সেকালে আর আজকের কালে, মিল হয়নি ব্যথায় আর বুদ্ধিতে, মিল হয়নি শক্তিতে আর ইচ্ছায়। আমাকে তুলে দেননি এ যুগের পারানি নৌকোয়, চলা আটক করে ফেলে রেখেছেন কাল স্রোতের ওপারে বালুডাঙায়। সেখান থেকে দেখি প্রখর আলোয় দূরের ঝাপসা জগৎ, বিনা কারণে কাঙাল মন অধীর হয়ে ওঠে। দুই হাত বাড়িয়ে দেই, নাগাল পাইনি কিছুই কোনো দিকে। বেলা তো কাটে না, বসে থাকি জোয়ার জলের দিকে চেয়ে। ভেসে যায় মুক্তি পাড়ের খেয়া, ভেসে যায় ধনপতি ডিঙা, ভেসে যায় চলতি বেলার আলো ছায়া। এমন সময় বাজে তোমার বাঁশি ভরা জীবনের সুরে, মরা দিনের নারীর মধ্যে দপদপিয়ে ফিরে আসে প্রাণের বেগ। কি বাজাও তুমি, জানি নে সে সুর জাগায় কার মনে কি ব্যথা। বুঝি বাজাও পঞ্চম রাগে দক্ষিণে হাওয়ার নবযৌবনের ভাটিয়ারি। শুনতে শুনতে নিজেকে মনে হয় যে ছিল পাহাড়তলির ঝিরঝিরে নদী, তার বুকে উঠেছে ঘনিয়ে শ্রাবণের বাদল রাত্রি। সকালে উঠে দেখা যায় পাড়ি গেছে ভেসে, একগুঁয়ে পাথরগুলোকে ঠেলা দিচ্ছে অসহ্য স্রোতের ঘূর্ণি মাতন। আমার রক্তে নিয়ে আসে তোমার সুর, ঝড়ের ডাক, বন্যার ডাক, আগুনের ডাক, পাঁজরের উপরে আছাড় খাওয়া মরণ সাগরের ডাক, ঘরের শিকল নাড়া উদাসী হাওয়ার ডাক, যেন হাঁক দিয়ে আসে অপূর্ণের সংকীর্ণ খাদে পূর্ণ স্রোতের ডাকাতি। ছিনিয়ে নেবে, ভাসিয়ে দেবে বুঝি। অঙ্গে অঙ্গে পাক দিয়ে ওঠে কালবৈশাখীর ঘূর্ণি মার খাওয়া অরণ্যের বকুনি। ডানা দেয়নি বিধাতা,
তোমার গান দিয়েছে আমার স্বপ্নে, ঝোড়ো আকাশে উড়ো প্রাণের পাগলামি। ঘরে কাজ করি শান্ত হয়ে, সবাই বলে ভালো। তারা জানে আমার ইচ্ছার নেই জোর, সারা নেই লোভের। ঝাপট লাগে মাথার উপর, ধুলায় লুটাই মাথা। দুরন্ত ঠেলায় নিষেধের পাহারা কাঁধ করে ফেলি, নেই এমন বুকের পাটা। কঠিন করে জানি না ভালোবাসতে, শুধু কাঁদতে জানি, জানি এলিয়ে পড়তে পায়ে। বাঁশিওয়ালা, হয়তো আমাকে দেখতে চেয়েছো তুমি, জানি নে ঠিক জায়গাটি কোথায়, ঠিক সময় কখন, চিনবে কেমন করে। দোসর হারা ঝিল্লি ঝনক রাত্রে, সেই নারী তো ছায়ারূপে গেছে তোমার অভিসারে, চোখ এড়ানো পথে। সেই অজানাকে কত বসন্তে পরিয়েছ স্বপ্নের মালা, শুকোবে না তার ফুল। তোমার ডাক শুনে একদিন ঘর পোষা নির্জীব মেয়ে, অন্ধকার কোণ থেকে বেরিয়ে এলো ঘোমটা খসা নারী। যেন সে হঠাৎ গাওয়া নতুন ছন্দ বাল্মীকির, চমক লাগালো তোমাকেই। সে নামবে না গানের আসর থেকে, সে লিখবে তোমাকে চিঠি রাগিনী রাগ ছায়ায় বসে। তুমি জানবে না তার ঠিকানা, ওগো বাঁশিওয়ালা, সে থাক তোমার বাঁশির সুরের দূরত্বে। এখন আমাদের নিয়মিত প্রযোজনা আজকের ব্যক্তিত্ব। আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী, কার্টুনিস্ট এবং লেখক সৈয়দ ইকবাল। চলুন আমরা সৈয়দ ইকবালের সাক্ষাৎকারটি দেখি। প্রিয় দর্শক শ্রোতা, আমি কিশোর এমদাদ বাংলা টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাই। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন খ্যাতনামা চিত্রশিল্পী ও লেখক সৈয়দ ইকবাল। সৈয়দ ইকবালকে আজকে এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য প্রথমেই ধন্যবাদ জানাই। সৈয়দ ইকবালের সাথে আলাপচারিতার আগে তার সম্পর্কে কিছু কথা বলে নিতে চাই দর্শকদের উদ্দেশ্যে। সৈয়দ ইকবাল তার কর্মজীবন শুরু করেন বইয়ের অলঙ্করণ এবং প্রচ্ছদ অঙ্কনের মধ্য দিয়ে। প্রচুর বইয়ের প্রচ্ছদ এঁকেছেন এবং পুরস্কৃত হয়েছেন। বাংলাদেশের প্রখ্যাত বিজ্ঞাপনী সংস্থা বিটপিতে সিনিয়র আর্ট ডিরেক্টর হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। ছবি এঁকেছেন প্রচুর। ঢাকা এবং ঢাকার বাইরে বিশ্বের বিভিন্ন শহরে তার চিত্রকলার প্রদর্শনী হয়েছে। লস অ্যাঞ্জেলেস, মন্ট্রিয়াল, টরন্টো, ভ্যানকুভার সহ বিশ্বর বিভিন্ন শহরে তার একক এবং যৌথ প্রদর্শনী হয়েছে। টরন্টো বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন গ্যালারিতে রক্ষিত আছে সৈয়দ ইকবালের চিত্রকলা। সমগ্র কানাডার ইমাগো ফাউন্ডেশন আয়োজিত চিত্র প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ওন্টারিও প্রদেশ থেকে ফাইনালিস্ট হিসেবে নির্বাচিত হয়েছিলেন সৈয়দ ইকবাল। এটা আমাদের জন্য একটা বিশেষ গর্বের বিষয়। চিত্রকলার পাশাপাশি লেখালেখি করেও খ্যাতি কুড়িয়েছেন সৈয়দ ইকবাল। 80-র দশকে ভালোবাসার 5 পা উপন্যাস লিখে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন। তার লেখা ছোটদের জন্য বই খাগড়াছড়ির কংজুরি, শিশু একাডেমি ও উত্তরা ব্যাংক পুরস্কার লাভ করেছে। আসুন এবার ইকবাল ভাইয়ের সাথে আলাপ করা যাক। ইকবাল ভাই, আপনি তো দীর্ঘদিন প্রবাসে কাটিয়েছেন। আপনার সমসাময়িক বা কিছুটা অগ্রজ শিল্পী শাহাবুদ্দিন ফরাসি দেশে এবং মনির ইসলাম স্পেনে প্রবাসী হয়েছেন। এই যে দেশ থেকে দূরে অবস্থান, দেশীয় অনুষঙ্গ থেকে বিচ্ছিন্নতা, এটা কি আপনার শিল্প চর্চা বা লেখালেখির ক্ষেত্রে কোনো প্রভাব ফেলেছে বা কোনো বাধা তৈরি করেছে বলে আপনি মনে করেন? হ্যাঁ, আপনি যে প্রশ্নটা করেছেন এই প্রশ্নের সম্মুখীন আমি প্রায় দেশে এবং বিদেশে সব জায়গায় হই। প্রায় প্রথমে এই প্রশ্নটাই আসে মনে, এবং প্রশ্নটাও খুব গুরুত্বপূর্ণ মনে। কিন্তু আসলে মানুষ মাত্রই তো যেখানে বেড়ে ওঠে, যেখানে জন্মায়, সেখানেই তার শিকড়, রুটস থাকে মনে। তো তার সারা জীবনের যে সব কিছুর প্রতি ছবি আসে মানে, সে যে কাজই করুক না কেন, রুটের সঙ্গে সম্পর্কিত থাকলে কাজটা ভালো হয়। দূরে সরে গেলে কাজটা কিছুটা আপনার ব্যাহত হবেই মানে। কিন্তু এর মধ্যে আবার অনেক ধরনের মাধ্যম আছে মানে, যেমন ধরেন আপনার আমার বিশেষ করে যে আঁকার মাধ্যমটা মানে, এটার কিছুটা সুবিধা আছে যেটাতে কোনো ল্যাঙ্গুয়েজ মানে ভাষার কোনো ব্যারিয়ার নেই মানে।
আচ্ছা, ইমাগো ফাউন্ডেশন কর্তৃক যে সমগ্র কানাডার যে চিত্র প্রতিযোগিতা হয়েছিল, সেখানে তো আপনি ফাইনালিস্ট হিসেবে নির্বাচিত হয়েছিলেন। এটা আমাদের সবার জন্য একটা গর্বের বিষয়। তো সেখানে আপনার চিত্রকলার বিষয়বস্তু কী ছিল, সেটা যদি আমাদের উদ্দেশ্যে বলেন। কাজটার মধ্যে কোনো অ্যাথনিক ব্যাপার ছিল না। আমাদের বেশিরভাগ আর্টিস্টরা এখানে এসে একটু বাধাগ্রস্ত হন, কিছুটা হন এই জন্যে যে তাদের বিষয়গুলো গ্লোবাল হয় না। আপনার ছবির বিষয় যদি পৃথিবীর সমস্যাকে নিয়ে হয়, সারা পৃথিবীর মানুষ গোষ্ঠীকে নিয়ে হয়, একটা কমন ইস্যু যদি হয়, গ্লোবাল ইস্যু, হ্যাঁ, তাহলে এটা যে কোনো জায়গায় আপনি নিতে পারে আর কি। সেটা আমার দ্বিতীয় সলো এক্সিবিশন মন্ট্রিয়ালে 2095 হয়েছিল। সেখান থেকে আমি শুরু করেছিলাম এই টিয়ার্স অফ নেচার সিরিজ। এখন 80টা পেন্টিং করেছি, মানে বাংলাদেশে বড় বড় মানে বিশাল পেন্টিংগুলো করেছি 4 ফিট বাই 8 ফিট, এবং এইগুলো ঘুরতে ঘুরতে নানা জায়গায়, বেজিং থেকে নিয়ে ফিনল্যান্ডের থেকে নিয়ে সব জায়গায় চলে গেছে এখন। তো সবাই পছন্দ করছে, যেহেতু মানে এটা হচ্ছে একটা বিরাট ইস্যু, মানে যে আমাদের পৃথিবী একটাই মাত্র পৃথিবী, এটাকে সেভ করার। তো সেটার ব্যাপারেই একটা আমার ছোট পেন্টিং ছিল, টিয়ার্স অফ নেচার নাম্বার 23, সেটা মানে এই কম্পিটিশনে ফাইনালিস্ট হয়েছে। আপনি একটা চিত্রকলার অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, দর্শকদের সামনে সরাসরি চিত্রকলা এঁকেছেন, সাউথ এশিয়ান যে সংস্থা আয়োজিত, আসাপ আয়োজিত। তো সেখানে আপনার অভিজ্ঞতা কি? এটা ছিল গ্যালারি 41 ডাউনটাউনে, যেখানে আপনি কালকে অংশগ্রহণ করেছেন। সেই সম্পর্কে এই যে সরাসরি চিত্রকলা আঁকলেন এবং এটা বিষয়বস্তু কী ছিল এবং এটার অভিজ্ঞতা নিয়ে যদি আমাদের বলেন। হ্যাঁ, এটা আসলে আমি আমার আর্টিস্ট কমিটমেন্ট থেকে জিনিসটা করতে রাজি হয়েছি। মানে আমি সারা জীবনে কখনো মানে মানুষের সামনে শখানেক লোক দাঁড়িয়ে আছে, তারা পানাহার করতেছেন, মানে আর আমরা ছবি আঁকতেছি, এরকম জিনিস আমার জীবনে কখনো হয়নি। মানে তো আমাকে এইবার এই যে মানে সাউথ এশিয়ান যে সংস্থা মানে অ্যাসাপ, মানে এরা সাউথ এশিয়ান কমিউনিটিতে এইডসের ব্যাপারে অ্যাওয়ারনেসটা করেন আর কি। তো এখন আপনি জানেন যে ডিসেম্বরের 1 তারিখে বিশ্বজুড়ে এইডস দিবস ছিল, এবং এইডসটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিংয়ের মতোই একটা ভয়াবহ জিনিস, যেটা আস্তে আস্তে শেষ করে দিচ্ছে পৃথিবীকে। আপনি শুনে অবাক হবেন যে মানে আমাদের প্রতিবেশী ভারতে প্রত্যেক মিনিটে একজন করে এইডসের HIV পজিটিভ তৈরি হচ্ছেন আর কি, নানাভাবে। আপনার তো টরন্টো বিশ্ববিদ্যালয়ের যে গ্যালারিতে আপনার কিছু চিত্রকলা স্থায়ী, এটা স্পন্সরই করেছিল আপনার ইউনিভার্সিটি অফ টরন্টো, সাউথ এশিয়ান ডিপার্টমেন্ট, সাউথ এশিয়ান স্টাডি ডিপার্টমেন্ট, আর সঙ্গে ছিল ওমেন অ্যান্ড জেন্ডার ডিপার্টমেন্ট। দুইটা ডিপার্টমেন্ট মিলে 10 দিনের জন্য $10,000 একটা স্পন্সর আমাকে দিয়েছিল। আমি ছিলাম, আরেকজনকে তারা চুজ করেছিল ব্যাঙ্গালোরের প্রফেসর পরেশ হাজরা। তো ইকবাল ভাই, আপনার চিত্রকলা নিয়ে তো আলাপ হলো, এবার আপনার বইয়ের প্রসঙ্গে আসি। আপনি তো দীর্ঘদিন ধরে লেখালেখির জগতেও আছেন, ছবি আঁকার পাশাপাশি। 80 দশকে আপনার সেই বিখ্যাত বই ভালোবাসার 5 পা ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। তারপরে আপনার কুশলে মৃত্যুবুড়ো লিখেছেন, আপনার ছোটদের নিয়ে খাগড়াছড়ির কংজুড়ি সাহিত্য পুরস্কার পেয়েছিল, শিশু একাডেমি পুরস্কার পেয়েছিল। তো সম্প্রতি আপনার যে বইটা বের হয়েছে পক্ষী জীবন, এই পক্ষী জীবনের বিষয়টা কি, এবং এটা নিয়ে আমাদের বেশ জানার ইচ্ছা। আমি যদিও কিছুটা পড়েছি আপনার বইটা, আমি একটা ভ্রমণে। তো আপনি যে দর্শকদের উৎসে বলেন পক্ষী জীবনের কাহিনী নিয়ে। হ্যাঁ, এটা মানে আপনার প্রশ্ন কিছুক্ষণ আগে আমাকে করেছিলেন যে প্রবাস জীবন নিয়ে কিছু করতেছেন কিনা। মানে জি, পক্ষী জীবন মানে কি, এটা পাখির জীবন। আমি আসলে এখানে যে প্রবাসী জীবন, এটা আসলে একটা পাখির মতোই অনেকটা, বুঝছেন, পাখির মতোই মানে উড়ে যায় এক ডাল থেকে এক ডালে। মানে এটা অনেকে যারা আছেন দেশে থাকেন, যারা তারা ভাবেন যে তারাই সুখী, যারা প্রবাসী আছেন তারা ভাবেন তারা সুখী। মানে এটা সুখ খোঁজার ব্যাপার একটা আর কি। মানে কিন্তু এই প্রবাসী জীবনে নানা ধরনের যে টানা পোড়ন থাকে আর কি, এটা নিয়েই মানে আমার এই পক্ষী জীবনটা আর কি। আজকে অনুষ্ঠানে আসার জন্য অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে শুভ কামনা জানিয়ে আজকের অনুষ্ঠান থেকে আমি বিদায় নিচ্ছি। কিশোর দাত। নতুন জেনারেশনের নতুন ফ্যাশন, দেশ ফ্যাশন অ্যান্ড বিউটি সালন ফর অল ইউর ক্লোদিংস অ্যান্ড বিউটি, 2770 Danforth Avenue.
রোজ ব্র্যান্ড সরাসরি বাংলাদেশ থেকে আমদানি করছে ইলিশ, রুই কাতলা, পাবদা পুঁটি সহ সব ধরনের মাছ। ড্যানফোর্থের মারহাবা গ্রোসারি সহ বাংলাদেশি গ্রোসারি সমূহে রোজ ব্র্যান্ডের মাছ পাওয়া যাচ্ছে। পল্টু কুমার শিকদার, টরন্টোতে বাংলাভাষী কানাডিয়ান আইনজীবী। আপনার যে কোনো আইনগত সমস্যায় নির্ভরযোগ্য এবং দক্ষ ব্যারিস্টার পল্টু কুমার শিকদার। বাড়ি ক্রয় বা বিক্রয়ের প্রয়োজনে দক্ষ রিয়েল এস্টেট এজেন্ট সাজ্জাদকে ফোন করুন। সাজ্জাদ আপনার মর্গেজ নিশ্চিত করবে। পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন নেচে ওঠে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই বিখ্যাত গানটির সাথে নৃত্য পরিবেশন করছে টরন্টোর দুই বোন নয়নিমা হাসান এবং পূর্ণা হাসান। পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে। পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে। চেনা সোনার কোন বাইরে যেখানে পথ নাই নাই রে। চেনা সোনার কোন বাইরে যেখানে পথ নাই নাই রে। সেখানে অকারণে যায় ছুটে পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে। ঘরের মুখে আর কি রে কোনো দিন সে যাবে ফিরে। ঘরের মুখে আর কি রে কোনো দিন সে যাবে ফিরে। যাবে না যাবে না দেয়াল যত সব গেল টুটে। যাবে না পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে। বৃষ্টি নেশা ভরা সন্ধ্যা বেলা কোন বলরামের আমি চেলা। বৃষ্টি নেশা ভরা সন্ধ্যা বেলা কোন বলরামের আমি চেলা। আমার স্বপ্ন ঘিরে নাচে মাতাল জুটে যত মাতাল জুটে। আমার স্বপ্ন ঘিরে নাচে মাতাল জুটে যত মাতাল জুটে। জানা চাইবার তাই আজি চাই গো জানা পাইবার তাই কোথা পাই গো। জানা চাইবার তাই আজি চাই গো জানা পাইবার তাই কোথা পাই গো। পাবো না মরি অসম্ভবের পায়ে মাথা কুটে। পাবো না পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে। পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে।